যেই আলটিমেটামটা এসেছে আমার কাছে প্রথমে মনে হয়েছিল যে না, এটা ঠিক না, কিন্তু অনেক চিন্তা ভাবনা করে দেখলাম ঘটনা তো ঠিকই আছে। জুলাই আগস্ট এই অভ্যুত্থানের পেছনে কে আসলে মাস্টার মাইন্ড, ক্রেডিটটা কাদের, সেটা নিয়ে একটা বিভাজন হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আর আমাদের সমন্বয়করাও তারাও তাদের নতুন বন্দোবস্তকে বাস্তবায়নের জন্য নানান ধরনের ভূমিকা নিচ্ছেন। কেউ দামি গাড়ি চড়ছেন, কেউ সরকারের বড় বড় পদ পদবিতে চলে গেছেন, আবার একদিকে আহত ছাত্ররা আন্দোলন করছে। কিন্তু এত কিছুর মধ্যে অন্ধকারের যোদ্ধাদেরকে ভুলেই গিয়েছে আমাদের সমন্বয়করা। পাশাপাশি প্রবাসীদেরকেও কিন্তু ভুলে গিয়েছে। তারা তাদের বিভিন্ন এথিক্স নিয়ে কাজ করছে, কিন্তু যে জিনিসগুলোতে আমাদের দরকার ছিল সেগুলো নিয়ে কোনো ধরনের অ্যাক্টিভিটিস আমরা দেখছি না। যেমন ডিজিটাল নিরাপত্তা আইন, এই আইনটাকে বাতিল করা হবে আলোচনায় আছে, কিন্তু বাতিল করা হচ্ছে না। অনেক প্রবাসী দেশে যেতে পারছে না। নাম্বার 2 হচ্ছে অন্ধকারের যুদ্ধ বলতে আমরা যাদেরকে বোঝাচ্ছি হ্যাকাররা। গেল 2 দিন আগে আমাদের সমন্বয়কদের ফেসবুক আইডিগুলোকে ডিসেবল এবং কি তারা ভয়ে এগুলোকে ডিএক্টিভ করেছিলেন। কেন করেছিলেন জানেন? আমাদের হ্যাকার যে যোদ্ধারা আছেন, সাইবার যোদ্ধারা, তারা খেপছে। কেন খেপছে? যে এত কিছু হয়ে গেল, 5 মাস হয়ে গেল, ভাই আমাদের অস্তিত্বটা তো তোমরা স্বীকারই করলা না। আমাদের নিয়ে তোমাদের কোনো বিজ্ঞপ্তি, কোনো বক্তব্য, কোনো জায়গায় আমাদের অস্তিত্বটাই নাই। তোমরা তোমাদের যার যার জায়গায় আসো, তো আমাদের অবস্থানটা কোথায়? পাশাপাশি এই সাইবার যোদ্ধাদের ডাকেও প্রবাসীরা সাড়া দিয়েছিল দাবি করে। সাইবার যোদ্ধারা বলছেন যে আপনার রেমিডেন্স শাটডাউনের ক্ষেত্রে সাইবার যোদ্ধারা ব্যাপক ভূমিকা রেখেছিল। পাশাপাশি উপদেষ্টা ফারুকীর মতন মানুষকে কিভাবে উপদেষ্টা পদে রাখা হচ্ছে এ নিয়েও সমন্বয়কদেরকে দায়ী করেছে সাইবার যোদ্ধারা। বাংলাদেশ সাইবার যোদ্ধা টিমের একজন সদস্য তিনি আপনার গণমাধ্যমের সাথে কথা বলেছেন যে কেন সার্জিস, হাসনাত, আসিফ, নাহিদ এই যারা আছেন, আরও যারা মূল সমন্বয়ক আছেন, তাদের আইডিগুলোকে টার্গেট করেছে। তবে তাদের কোনো আইডিকে তারা ডিসেবল করে দেয়নি, কিন্তু টার্গেট ছিল, আর এর আগেই তারা ডিঅ্যাক্টিভেট করে ফেলেছে। ইভেন আমাদের এই সাইবার যোদ্ধারা বলছেন যদি এই 72 ঘন্টার মধ্যে বা 48 ঘন্টা সম্ভবত সময় দিয়েছে, যদি এটা মানে আমাদের সাইবার যোদ্ধাদের সম্পর্কে অস্তিত্ব স্বীকার করা না হয়, তাদের বিষয়গুলোকে নিয়ে কথা বলা না হয়, তাহলে সরকারের বিভিন্ন যে সাইটগুলো আছে সেগুলোতে তারা কিন্তু অভিযান চালাবে। ইভেন তারা বলছেন বাংলাদেশের সাইবার সিকিউরিটি এতটা দুর্বল যে এখানে চাইলে অনেক কিছু ঘটতে পারে। আর এগুলো সম্পর্কে আমাদের এই সাইবার যোদ্ধারা অবগত আছেন। বেসিক্যালি গোসা ক্ষোভ থেকেই আমাদের সাইবার যোদ্ধারা কিন্তু এই কাজগুলা করেছেন। এখন তাদের দাবিটা যৌক্তিক। আমিও মনে করি যে এখানে আন্দোলনের ক্রেডিট নিয়ে শুধুমাত্র কয়েকজন দল, কয়েকজন ব্যক্তি, তারাই শুধু এটা নিয়ে ভাই খেলাখেলি করতেছেন। এই আন্দোলনের পিছনে যারা ভূমিকা রাখছেন তাদেরকেও ক্রেডিট দেন। আর প্রবাসীদের জন্য কি করা হয়েছে? ভিআইপি একটা লাউঞ্জ করা হয়েছে, তো লাউঞ্জ দিয়ে আমরা পানি খামো বাংলাদেশে গেলে। কিন্তু যাওয়ার আগে এই দেশগুলোতে, মধ্যপ্রাচ্য বা বিভিন্ন দেশে, মালয়েশিয়া সহ বিভিন্ন জায়গায় এই যে পাসপোর্ট সমস্যা, দালাল সমস্যা, তারপর ভিসা রিনিউ করতে গেলে কি পরিমাণ টাকা পয়সা লাগে, নানান ধরনের, সেখানে দূতাবাস থেকে সেবা পাওয়া, এগুলোতে কোনো ধরনের কোনো পরিবর্তন আসছে? আকাশ পাতাল কিছুই হয় নাই। ডিজিটাল নিরাপত্তা আইন শেখ হাসিনার সময় এটা নিয়ে সবাই কথা বলছে, কিন্তু এখন তো আসিফ নজরুল স্যারের হাতেই ক্ষমতা। কেন এই আইনটাকে বাতিল করা হচ্ছে না? কেন এটাকে প্রজ্ঞাপন জারি করা হচ্ছে না? হাজার হাজার প্রবাসী অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তারা কিন্তু বিপদে পড়ছিল, দেশে যেতে পারে নাই, এখনো যাচ্ছে না। কেন এগুলা হচ্ছে না? রাজনৈতিক দল করবেন করেন, বাট এগুলো তো জরুরি ছিল, ফার্স্ট প্রায়োরিটির কাজ ছিল। কেন করছেন না? যার কারণে সাইবার যোদ্ধারা খেপছে। আগামী 72 ঘন্টার মধ্যে সরকার ওয়েবসাইটগুলা বিভিন্ন জায়গায় হয়তো বড় একটা অভিযান চলবে আমাদের এই সাইবার যোদ্ধাদের। দেখা যাক 72 ঘন্টার মধ্যে সার্জিস, হাসনাত, আসিফ, নাহিদরা এই ব্যাপারটাতে কি ভূমিকা নেয় বা সরকার কি ভূমিকা রাখেন। কেউ কেউ বলছেন যে যেই খেলাটা একসময় জামাত শিবির কর্তৃক শুরু হয়েছিল সেই খেলাটাকে অনুসরণ করছে ছাত্রলীগ। আজকে অভিযোগের তীরটা দুই দিকে চলে যাচ্ছে, এবং কি মামলার আসামির মধ্যে যারা আছেন, এই রক্ষাটাকাটি প্লাস যেই ভাইকে হত্যা করা হয়েছে, সেই খেলায় আমরা যদি দেখি বাদী হচ্ছেন আমাদের যিনি নিহত হয়েছেন নাসির, তার বোন রুমি আক্তার, আর আসামির লিস্টে কারা আছেন পৌর ছাত্র শিবির সভাপতি কাইয়ুম মীর সহ আরও 2 জন কর্মী।
আপনারা এখন অনেকে বিষয়টা বোঝেন না। আমরা স্ক্রিনে একটা ছবি দেখিয়েছি। যুবদল কর্মী নাসির। বরগুনার পাথরঘাটায় যুবদল কর্মী নাসিরকে আপনার হত্যা করা হয়েছে। জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে দায়ী করছে স্থানীয় বিএনপি নেতারা। অভিযোগ, রক কেটে, আবার কেউ কেউ বলছেন যে তাকে নৃশংসভাবে তাকে শেষ করে দেওয়া হয়েছে। আর এই ঘটনায় পৌর শাখার সভাপতি সহ শিবিরের 3 জনকে আসামিও করা হয়েছে। বিএনপির অভিযোগ, হত্যাকাণ্ডের নেপথ্যে শিবির নেতাদের ইন্ধন ছিল, যদিও জামাত এই বিষয়টাকে অস্বীকার করছে এই অভিযোগের ব্যাপারে। যুবদল নেতা নাসিরকে প্রকাশ্যে মানে থাকে না চাপাতি টোপাতি যায় আছে, ওগুলো দিয়ে তাকে শেষ করে দিয়েছে। এতে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন হাসান গাজী, রাব্বি শিকদার এবং ইব্রাহিম পাথরঘাটা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাব্বির ক্যাডার হিসাবে পরিচিত ছিল এমন কয়েকজন। গত 18ই অক্টোবর আপনার উপজেলা জামাতের সমাবেশে তাদেরকে আবার শিবির কর্মী হিসেবে দেখা গেছে। মানে যেই ছাত্রলীগের যে ছেলেগুলোর নাম বলা হচ্ছে, গত 18ই অক্টোবর উপজেলাতে যে জামাতের কর্মী সমাবেশ ছিল, সেখানে তাদেরকে শিবিরের কর্মী হিসেবে সেই প্রোগ্রামে উপস্থিত হিসেবে দেখা গেছে। আমরা দেখেছি কিভাবে শিবিরের কর্মীরা শেখ হাসিনার পতনের আগে আপনার আওয়ামী লীগ সাইজা, মানে যুবলীগ সাইজা, ছাত্রলীগ সাইজা বিভিন্ন ফর্মে ঢুকে গিয়েছিল। এই যে এখন শিবিরের যেই বেশ কয়েকজন যারা বিভিন্ন পদ পদবি পেয়েছেন, এদের প্রত্যেকেই কিন্তু ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল গুপ্তভাবে। তাদেরকে আসলে আইডেন্টিফাই করার সুযোগ ছিল না। সো এই একই খেলা এখন কিন্তু বিভিন্ন জায়গায় ছাত্রলীগ খেলছে। নাসির হত্যাকে কেন্দ্র করে পাথরঘাটা বিএনপি এবং জামাত অনেকটা মুখোমুখি অবস্থানে আছে। পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল শিকদারের অভিযোগ, গত 5ই আগস্টের পর আত্মগোপনে যাওয়া আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনেকেই জামাত শিবিরের প্রশ্রয়ে প্রকাশ্যে আসছেন। ভাবা যায় কেমন অস্বাভাবিক ঘটনাগুলো ঘটছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেককে শিবির কর্মী পরিচয়ে পুনর্বাসন করা হচ্ছে। উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক বলছেন, জামাতের নেতারা আওয়ামী লীগকে প্রশ্রয় দিয়ে নিজেদের বিপদ ডেকে আনছে। নিষিদ্ধ সংগঠন কর্মীদের যারা আশ্রয় দিয়েছে তাদেরও বিচার হতে হবে। বিএনপির এই অভিযোগ অস্বীকার করেছে উপজেলা জামাত। এ নিয়ে পাথরঘাটা শহরের মুন্সিরহাট বাজারে একটা সংবাদ সম্মেলন করেছেন বরগুনা জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শামীম আহমেদ। তিনি বলছেন যে 5ই আগস্টের পর থেকে পাথরঘাটায় জামাত বিএনপির সুসম্পর্কের মাধ্যমে রাজনীতি করছে। এই সম্পর্কে ফাটল ধরাতে তৃতীয় শক্তি ষড়যন্ত্র করছে। তো তৃতীয় শক্তি কারা? বিএনপি তো আপনাদেরকে প্রকাশ্যে কথা বলছে, আপনারা তৃতীয় শক্তি এবার কোথায় পেলেন? ছাত্রলীগকে সেখানে আশ্রয় প্রশ্রয় কারা দিচ্ছে? আপনাদেরই তো নামযোগ অভিযোগ উঠে আসছে। নাসিরের বাবা শাহজাহান বলছেন যে বিএনপি করায় আমার ছেলে আওয়ামী লীগের সময় নির্যাতিত হয়েছিল। যেই একটু ভালো থাকা শুরু করেছে তখনই আমার ছেলেকে শেষ করে দিল। ওসি বলছেন, এই ঘটনায় 8 জনকে আসামি করে মামলা করেছেন নাসিরের বোন রুমি আক্তার। আর আসামিদের মধ্যে পাথরঘাটা পৌর ছাত্র শিবিরের সভাপতি কায়ুম মীর সহ আরও 2 জন কর্মী রয়েছে। আসামিদের শনাক্তের চেষ্টা চলছে। সব আসামি পালিয়ে থাকায় গ্রেপ্তারেরও একটু হচ্ছে, বা বাকিদেরকে গ্রেপ্তার করা হবে। তো বিভিন্ন জায়গায় আমরা দেখি কি সম্ভবত 14 গ্রাম বা কুমিল্লা কোথায় জানি আমি এটা নিউজ করছিলাম, এই মুহূর্তে সঠিক খেয়াল নেই। সেইখানেও দেখেছিলাম যে আওয়ামী লীগের কর্মীরা শিবিরের সাথে কানেক্টেড হচ্ছে বিভিন্ন জায়গায়। অভিযোগ ছিল কিন্তু বিএনপির বরাবরই এরকম। তো এই যে কোপাকুপির খেলা শুরু হয়েছে, রক কাটাকাটির খেলা শুরু হয়েছে, এটা কিন্তু ভালো লক্ষণ না।